বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আমাদের ইন্ডাস্ট্রির লিভিং লেজেন্ড চঞ্চল চৌধুরীকে আমি প্রথম দেখি 1, 2, 3 সিসিমপুরে। আমার জেনারেশনের সবাই ছোটবেলায় কম বেশি আমরা সিসিমপুর দেখেছি, আর সিসিমপুরের একটি নিয়মিত চরিত্রে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতাম, যার নাম ছিল মুকুল। আর সেই সময় থেকেই চঞ্চল চৌধুরী আমার খুব পরিচিত একটি অভিনেতা হয়ে ওঠে। কিন্তু তখনও আমি চঞ্চল চৌধুরীর ফ্যান হয়ে ওঠিনি, আর আজকের গল্প তার ফ্যান হয়ে ওঠা নিয়ে। সময়টা 2009 সাল, এবং তখন আমার ভাইয়ের একটি সিডি ডিভিডির দোকান ছিল, অ্যান্ড সেই দোকানটা ছিল আমার স্কুলেরই খুব কাছে, যে কারণে টিফিনের ফাঁকে বা স্কুল ছুটি হওয়ার পর একসাথে বাসায় যাওয়ার জন্য আমি প্রায়ই সেই দোকানে যেতাম, এবং সেই দোকানে সারি সারি তাকে সাজানো বিভিন্ন সিডি ডিভিডি ক্যাসেটের কভার, বিভিন্ন পোস্টার, এগুলো আমি দেখতাম। পাশাপাশি কাস্টমাররা কোন ধরনের মুভি বেশি দেখছে, কোন ধরনের আর্টিস্টের অ্যালবাম নিয়ে বেশি কথা বলছে, এগুলো আমি খুব আগ্রহ নিয়ে দেখতাম। এটা আমার খুবই পছন্দের একটা অ্যাক্টিভিটি ছিল, যদিও খুব বেশি সময় আমি দোকানে বসতে পারতাম না, কিন্তু যতটুকু সময় আমি থাকতাম ততক্ষণ আমি আশেপাশে এভাবে দেখে সিডি ডিভিডির মলাট এপাশ ওপাশ করে দেখে আমি আমার আগ্রহ মেটাতাম। সো এরকমই একদিন টিফিনের ফাঁকে আমি দোকানে গেলাম, অ্যান্ড গিয়ে দেখলাম যে দোকানের দেয়ালগুলোতে নতুন কিছু পোস্টার লাগানো হয়েছে, অ্যান্ড পোস্টারগুলো আমার এতদিন দেখা কোনো বাংলা মুভির পোস্টারের সাথেও মিলে না, কোনো বাংলা গানের অ্যালবামের পোস্টারের সাথেও মিলে না। ইটস বিট অফ বোথ, আবার দুইটার কোনোটাই না, এরকম কিছু। কিন্তু পোস্টারগুলো খুবই রিফ্রেশিং, অ্যান্ড এর ফটোগ্রাফিক স্টাইল সব কিছুই খুবই অন্যরকম। সো আমি পোস্টারগুলোর সামনে গিয়ে দেখলাম, অ্যান্ড ওখানে বড় বড় করে লেখা গিয়াসউদ্দিন সেলিমের ছবি, মনপুরা, অ্যান্ড চঞ্চল চৌধুরীকে দেখে আমি চিনতে পারলাম, কারণ তার এই লুকটা তার অন্যান্য নাটকের লুকের সাথে অনেকটা মিল ছিল। অ্যান্ড মুভির পোস্টারের মধ্যে এর গানের লিরিক্স লেখা ছিল, মিথুয়া পাথারের গানের লিরিক্সগুলো। সো আমি বুঝে নিলাম যে এটা বেসিক্যালি ওই মুভির গানের অ্যালবামের একটা পোস্টার। বাট স্টিল এরকম রিফ্রেশিংলি কোনো পোস্টারকে রিপ্রেজেন্ট করা অ্যান্ড ওইরকম স্টাইলিশলি জিনিসটাকে মার্কেট করা, এটা এর আগে আমি দেখিনি। অ্যান্ড এজন্যই ওই দিন থেকেই এই জিনিসটি আমার মাথায় গেঁথে যায় যে নতুন একটা মুভি আসছে চঞ্চল চৌধুরীর, অ্যান্ড এটা এমন কিছু যা আমরা আগে দেখিনি, পোস্টার থেকেই বোঝা যাচ্ছে আর কি। অ্যান্ড এরপর আমি যতবারই দোকানে গিয়েছি আমি পোস্টারগুলোর দিকে যেন হা করে তাকিয়ে থাকতাম। এই মুভির গানগুলো বলতে গেলে সারাদিনই ওই দোকানে বাজতো, মানুষজন প্রচুর পরিমাণে এসে এই মুভির অ্যালবাম কিনে নিয়ে যেত। অ্যান্ড আজকাল তো মিলিয়ন ভিউ পড়লে পরে তাকে আমরা ভাইরাল বলি, বাট যেই পরিমাণ মানুষ এই গান শুনতো অ্যান্ড অ্যালবাম কিনতে আসতো, ওই সময় তো ভাইরাল বলতে কোনো ম্যাট্রিক ছিল না, বাট দিস ওয়াজ ভাইরাল। ওই সময় যদি ভাইরাল বলা হতো, এটা ভাইরাল ছিল, এই মুভির গানগুলো তখন ভাইরাল ছিল। অ্যান্ড এভাবেই দিন যাচ্ছিল এবং মুভি নিয়ে আমার আগ্রহ বাড়ছিল। কিন্তু তখন আমার এতটুকুও ধারণা ছিল না যে এই মুভিটি আমার হলে গিয়ে দেখা হবে। প্রথমত আমি ওই সময় অনেক ছোট, ক্লাস 4 কিংবা 5-এ পড়ি, আর পুরো ফ্যামিলি নিয়ে কোনো একটি লোকাল হলে গিয়ে মুভি দেখার মতো প্র্যাকটিস আমার কনজারভেটিভ ফ্যামিলিতে ছিল না। কিন্তু এখানেই মনপুরার বিশেষত্ব। আপনি যদি আজকেও মনপুরা নিয়ে পত্রিকার কোনো লেখা পড়েন বা ওই সময় যারা এই মুভিটি দেখেছে তাদের সাথে কথা বলেন, সব কিছুর মধ্যে একটা ব্যাপার আপনি কমন হিসেবে পাবেন, যে মনপুরা ওই সময় আমাদের দেশের মানুষকে হলমুখী করেছিল। অ্যান্ড এই ব্যাপারটা আমি নিজের চোখে দেখেছি, নিজের ফ্যামিলির সাথে এক্সপিরিয়েন্স করেছি, এবং আমি নিজের সাক্ষী যে ওই সময় সব শ্রেণীর মানুষ, সে যেই ক্লাসেরই হোক না কেন, কিভাবে এই মুভিটি দেখার জন্য উঠে পড়ে লেগেছিল, অ্যান্ড সবাই এই মুভি নিয়েই কথা বলতো। অ্যান্ড আবার বলছি, আমি এর জলজান্ত প্রমাণ। যেই ফ্যামিলি জীবনে হলে গিয়ে কোনো মুভি দেখেনি, তারাও পুরো পরিবার নিয়ে এই মুভিটি দেখার জন্য হলে গিয়েছিলাম। তাহলে এর ইম্প্যাক্ট কত বড় ছিল তা নিশ্চয়ই আপনি ধারণা করতে পারছেন। এটি আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা, এবং ওই সময় হাউসফুল শব্দটার অর্থ কী এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। তবে ফ্যামিলি নিয়ে আমরা যখন হলে মুভি দেখতে গেলাম, তখন যে ওই হলে বিন্দুমাত্র জায়গা ফাঁকা ছিল না, এটা আমার এখনও স্পষ্ট মনে আছে। অ্যান্ড আমি খেয়াল করে দেখলাম যে আমাদের ফ্যামিলির মতো আরও অনেক ফ্যামিলি সেখানে এসেছে। যেহেতু আমি এর আগে কোনোদিন হলে যাইনি, সো আমার এই ব্যাপারে আইডিয়া ছিল না যে এই সমস্ত হলে ফ্যামিলি যায় কি যায় না, কিন্তু যা দেখেছি তাই বলছি। অ্যান্ড প্রত্যেকের মধ্যে সে কী যে এক্সাইটমেন্ট, ইটস ফেনোমেনাল। সবার যেন চোখ মুখ জলজল করছে যে না জানি কি দেখবে। হলের পরিবেশের কথা বলতে গেলে তা 8-10টা বাংলাদেশি হলের মতোই ছিল, খুবই নোংরা। অ্যান্ড আমি দূরে একজনকে দেখলাম যে হলের কোনায় গিয়ে সে হলের মধ্যেই একটা বিড়ি ধরিয়ে ফেললো। পরে মানুষজন তাকে কথা শুনিয়ে এক সাইডে করে বের করে দিল। এটা আমার নিজের দেখা। অ্যান্ড সিনেমা শুরু হওয়ার আগ পর্যন্ত সিটে বসা নিয়ে কয়েকজনের মধ্যে একটু বাকবিতণ্ডাও হলো। আমরা জাস্ট কোনো মতে সিট পেয়ে চুপচাপ বসে আছি এবং অপেক্ষা করছি। অ্যান্ড আশেপাশে অনেক নয়েজ, সবাই এক্সাইটমেন্টে নিজেদের মধ্যে কথা বলা করছে। যেমন বললাম যে এক পাশে বাকবিতণ্ডা হচ্ছে, কেউ হয়তো একটু জোরে সোরে কথাবার্তা বলছে, কেউ ফোনে কথা বলছে। কিন্তু সিনেমা শুরু হওয়ার সাথে সাথে একদম সব কিছু
ঠান্ডা। কেননা মুভিটা শুরুই হয় একটা মার্ডারের ঘটনা দিয়ে। যেই মুভিকে এর অসাধারণ রোমান্টিক গানগুলো দিয়ে প্রমোট করা হয়েছে, সেই মুভি যে এরকম একটা ডার্ক সিকোয়েন্স দিয়ে শুরু হবে তা আসলে কারোরই ধারণা ছিল না। আমার তো নাই, আমি তো রীতিমতো থতমত খেয়ে গিয়েছিলাম যে কি হলো। কিন্তু মুভিটি এবং সিনেমা হলের মানুষজন প্রাণ ফিরে পায় যখন সোনাইকে চরে নিয়ে যাওয়া হয়। এবং এই ইনসিডেন্টটা নিয়ে আমার একটা কথা আছে। আমার ছোটবেলার একটা বিশাল অংশ আমি গ্রামীণ এলাকায় কাটিয়েছি এবং চরাঞ্চল দেখতে কেমন হয় তা আমার জানা আছে, আমি বেশ কয়েকবার গিয়েছিও। কিন্তু মনপুরা মুভিতে এই চর এলাকাকে এত সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল, এর সিনেমাটোগ্রাফি বা এর ক্যামেরা ওয়ার্ক দিয়ে এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল যে একে চোখ ধাঁধানো বললেও কম হয়ে যায়। যে চর আবার এত সুন্দর হয় কিভাবে, আই মিন চর এলাকা আসলেও সুন্দর, কিন্তু কিভাবে আপনি দর্শককে দেখাচ্ছেন সেটা অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড মনপুরা ডিড এ ফেনোমিনাল জব ইন দিস রিগার্ড। অন্যদের কথা জানা নেই, কিন্তু আমি এক কথায় বলতে গেলে চোখ বড় বড় করে তাকিয়েছিলাম। আর এই ক্যামেরার কাজের কথা আলাদাভাবে বলার কারণ হলো যে পুরো পরিবেশটাকেই এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে পরি এবং সোনাইয়ের মধ্যে যখন একটা নর্মাল কনভারসেশন হয়, যখন তারা খুব স্বাভাবিকভাবে কথা বলে, তখনও যেন তা খুব ম্যাজিক্যাল মনে হয় যে এটা না জানো কি, যে এই ফিলিংয়ের নাম কি, এই ফিলিং আমিও ফিল করতে চাই। ইটস রোম্যান্টিক বাট নট ফোর্সড। এটা এত সুন্দরভাবে পুরো সিনেমা জুড়ে দেখানো হয়েছে। অ্যান্ড ঠিক এই জায়গাতেই আমরা চঞ্চল চৌধুরীর অভিনয়ের যে ব্রিলিয়ান্স তা আস্তে আস্তে পাওয়া শুরু করি। সে চরে গিয়ে একা থাকে, সে নিজের মতো করে তার লাইফ নিয়ে ব্যস্ত আছে, সে তার ঘর দুয়ার গোছাচ্ছে। তাকে এমন একটা জায়গায় রেখে আসা হয়েছে যেখানে তার কথা বলার মানুষটা পর্যন্ত নেই। সে তার পোষা ময়না পাখির সাথে তার সব কথা বলে, তার দুঃখের কথা, তার সুখের কথা, পরীর ব্যাপারে তার যত কথা। অ্যান্ড এই ব্যাপারটা যে কত নিখুঁতভাবে সে তুলে ধরেছে, যে মানুষের একাকিত্ব এবং তার থেকে এসকেপ করা, তার মধ্যে যে এই পরিস্থিতি মেনে নেওয়ার যে পুরো ব্যাপারটা, তা তখন থেকেই আমরা আস্তে আস্তে বুঝতে পারি। অ্যান্ড পরীর সাথে যখন তার দেখা হয়, তখন তার এক্সপ্রেশন, পরীর সাথে তার ভয়ে ভয়ে সংলাপ বিনিময়, এবং পরীর সাথে দেখা করার বা তার সাথে দেখা না হওয়ার ফলে যেরকমভাবে তার দিনকাল কাটে, অডিয়েন্স হিসেবে এই সব কিছু দেখে সোনাইয়ের প্রতি আপনার একটা অন্যরকম মায়া জাগতে শুরু করে। এবং এটি একসময় আপনার জন্য কাল হয়ে দাঁড়ায় যদি আপনি সিনেমা শেষ পর্যন্ত দেখে থাকেন। মুভি জুড়ে সোনাই অর্থাৎ চঞ্চল চৌধুরীর সাথে বিভিন্ন ধরনের অন্যায় করা হয় এবং প্রতিবার আমরা তাকে রীতিমতো এতে বিধ্বস্ত হতে দেখি। এবং এই যে তার প্রতি দর্শকের একটা মায়া জন্মিয়ে গেছে, এটিই তার অভিনয়ের সার্থকতা। ঠিক একই কারণে যখন পরীর সাথে তার দেখা হয় না, আমাদের তার জন্য খারাপ লাগে, কেননা ততক্ষণে উই স্টার্টেড কেয়ারিং ফর হিম। আমরা চাই যে তার সাথে পরীর দেখা হোক। অ্যান্ড এই জিনিসগুলো এত ডিপলি মনপুরা মুভির আগে আমি কোনো মুভি থেকে ফিল করতে পারিনি। এর আগেও আমি প্রচুর পরিমাণে হিন্দি মুভি দেখতাম, এর আগেও আমি ইংলিশ মুভি দেখেছি, কিন্তু এই অনুভূতিগুলো এই বাংলা মুভিতেই আমি সব থেকে সূক্ষ্মভাবে টের পাই। অ্যান্ড চঞ্চল চৌধুরীর যে অরা, তার যে অভিনয়ের দক্ষতা, এই সোনাই চরিত্রটাকে তার যে আপন করে নেওয়া, এই সব কিছুই এর জন্য দায়ী। মুভির গল্পের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী কোনো কিছু করতে না পেরে তার যে অসহায়ত্ব, অ্যান্ড সব কিছু স্বীকার করে নেওয়ার পরেও তার রীতিমতো হেরে যাওয়া, এই সব কিছু দেখে আমি কেন পুরো হলের মানুষজন যেন ডেভাস্টেটেড হয়ে গিয়েছিল। যারা মুভিটি দেখেননি তাদেরকে বলে রাখি যে মনপুরা একটি রোম্যান্টিক ট্র্যাজেডি। অ্যান্ড আমরা যারা ভ্যালেন্টাইন ডের আগের দিন এই মুভিটি দেখতে গিয়েছিলাম, আমাদের কোনো আইডিয়া ছিল না যে এই মুভির এন্ডিং এরকম হবে। সো সবাই অনেক শক ছিল। অ্যান্ড মুভির শুরুতে যেমন সবাই চুপ হয়ে গিয়েছিল, মুভি শেষ হওয়া নাগাদ পুরো হল আবার একদম নীরব। এন্ডিং সম্পর্কে বিস্তারিত বলে আমি আসলে কোনো কিছু স্পয়েল করতে চাই না, কিন্তু এটা অবশ্যই বলবো যে পুরো হলের পরিবেশ একদম থমথমে হয়ে গিয়েছিল। এই মুভির কারণে চঞ্চল চৌধুরী ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পেয়েছিলেনই, সেই সাথে আমরা পেয়েছিলাম একজন শক্তিবান অভিনেতা। এবং এই মুভিতেই চঞ্চল চৌধুরী নিজের জাত চিনিয়ে দেন এবং ইন্ডাস্ট্রিতে তার জায়গাটা অনেক বেশি পাকাপোক্ত হয়। এর সুফল আমরা আজ পর্যন্ত পাচ্ছি। আর এ কারণেই চঞ্চল চৌধুরীর কোনো একটি মুভি অ্যানাউন্স করলেই এপার বাংলা ওপার বাংলা সব জায়গার মানুষ যেন একটু নড়ে চড়ে বসে, কেননা সবাই একটা লেজেন্ডারি পারফরমেন্স দেখার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করে ফেলে। তার অভিনয় করা চরিত্রটি হিরোর হোক কিংবা ভিলেনের হোক, এবং তার স্ক্রিন টাইম যত কমই হোক না কেন, সবাই জানি যে এটা চঞ্চল চৌধুরী, অ্যান্ড দ্য নেম ইজ ইনাফ। আর এটাই ছিল আমার চঞ্চল চৌধুরীর ফ্যান হওয়ার গল্প। আপনার যদি এরকম কোনো গল্প থাকে তাহলে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আমি নিশ্চিত অবশ্যই আছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে জানাতে পারেন এবং
আমার এরকম আরও কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আমার বিশ্বাস সেগুলো আপনার কাছে ভালো লাগবে। আমি প্রতি সপ্তাহে এরকম ভিডিও পোস্ট করে থাকি, তাই আমার গল্প শুনতে, এরকম আরও ভিডিও দেখতে এবং আমাকে সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রত্যেকটা মানুষই চায় তার জীবনের কিছু একটি অন্তত ভালো কাজ করতে, এবং তার এটা সাধনা থাকে যে আমি একটি কাজ করব যে কাজের জন্য মানুষ আমাকে মনে রাখবে, এবং সেই প্ল্যাটফর্মটা মনপুরা আমাকে দিয়েছে এবং আমি সেটা আমার সাধ্যমতো চেষ্টা করেছি।